আজকে আমরা আসছি সেই পাবনার সেই ঈশ্বরদী এবং কুষ্টিয়া জেলার যে সংযোগকারী যে রেল সেতু যেটা আছে, যেটা হার্ডিঞ্জ ব্রিজ নামে বেশি পরিচিত, সেই হার্ডিঞ্জ ব্রিজের একদম পশ্চিম পাশের আপনার পাবনা অঞ্চলের পাকশি অঞ্চলের এই পাশটাতে একদম পশ্চিম পাশে দাঁড়িয়েছি। তো এই হার্ডিঞ্জ ব্রিজের আসলে স্থাপনা কাল বা এটার ইতিহাস টুকটাক সবারই জানা আছে। তো বেসিক্যালি এই হার্ডিঞ্জ ব্রিজটা এখন হয়তো আমরা বলতেছি কুষ্টিয়া এবং আপনারা পাবনা জেলার যে সংযোগ বা উত্তরবঙ্গের সাথে যে সংযোগ, সেটার জন্য রেল সেতু হিসাবে বেশি পরিচিত। বাট এইটা আসলে করা হয়েছিল আপনার অখণ্ডিত যে ভারত ছিল, অখণ্ডিত ভারত মানে হচ্ছে আপনার 1800 খ্রিস্টাব্দের শেষের দিকে, 1800 খ্রিস্টাব্দের শেষের দিকে এটা আসলে আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড এই যে আপনার যে প্রভিন্স যেগুলো আছে, স্টেট যেগুলো আছে, এই স্টেটগুলোকে কানেক্টেড করার জন্য তৎকালীন ব্রিটিশ সরকার হার্ডিঞ্জ ব্রিজটা স্থাপনা করে। এই হার্ডিঞ্জ ব্রিজের আসলে নামকরণ এসেছে তৎকালীন যে আপনার ভারতের যে আপনার লর্ড বাইরস যে ছিলেন হার্ডিঞ্জ, তার নাম অনুসারেই এই ব্রিজের আসলে নামকরণ করা হয়। তো আজকে আমরা এই ব্রিজের বিভিন্ন স্থাপনা এবং এটার যে শিল্পকর্ম, এই শিল্পকর্মটা একটু দেখার চেষ্টা করব, কারণ এটা অস্বাভাবিক সুন্দর এবং টেকনোলজির দিক দিয়ে যদি আমরা চিন্তা করি, এটা আসলে বিশাল এক টেকনোলজিক্যাল ইফেক্ট এখানে আছে, যেটা হচ্ছে আপনার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বলেন এবং এইখানে আপনার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংও কিন্তু আছে। যেমন আপনারা যে সেতুর পাশ ধরে যদি আমরা উপরের দিকে তাকাই, এই যে উপরের দিকে আপনার বৈদ্যুতিক যে লাইন যেগুলো আছে, বৈদ্যুতিক লাইনগুলোও কিন্তু আপনার এই সেতু ধরে চলে গেছে। তো আমরা এই ব্রিজের একদম যতদূর দেখা সম্ভব, এই ব্রিজের এখানেও অনেক রেস্ট্রিকশন আছে, কারণ উপরে ওঠা যায় না, কারণ উপরে উঠে আপনার পরিবেশ নষ্টকারী অনেক সম্প্রদায় আছে আমাদের মধ্যেই। সেই সম্প্রদায়দের কারণে এই হার্ডিঞ্জ ব্রিজের উপরে ওঠা একদম নিষেধ এখন। তো এইখানে যে আপনার ওঠার যে সিঁড়ি আছে, সেই সিঁড়িটাও এখন একদম সিলগালা করে আটকিয়ে দেওয়া আছে। আসলে এই যে সুবিশাল যে আমরা যে ব্রিজ যেটা দেখতেছি, যেই আপনার হার্ডিঞ্জ ব্রিজ নামে যেটা আসলে আমরা চিনি, এবং এইটাই আসলে নাম এটার, 3,51,32,164 টাকা সেই নির্মাণ ব্যয়ের এই বড় একটা স্থাপনা, যেটা আসলে আপনার 1915 সালে আপনার এটা উদ্বোধন হয়। কলকাতার সাথে আপনার এই যোগাযোগের জন্য আসলে অখণ্ডিত যে ভারতের যারা লর্ড ছিল, যে লর্ড আপনার হার্ডিঞ্জ, ওনার নামেই এই নামকরণ করা হয়েছে। উনি হার্ডিঞ্জ সাহেব আসলে এইটা তৎকালীন সময়ে তদারকি করেন এবং সেই এই যোগাযোগ ব্যবস্থাটা স্থাপনা করেন। যাই হোক, তৎকালীন সময়ে করলেও আমরা কিন্তু এটা সুবিধা এখন ভোগ করতেছি। আমরা এটা সুবিধা ভোগ করতেছি বলতে, আমাদের যে কুষ্টিয়া অঞ্চলের সাথে আপনার যে উত্তরবঙ্গের যদি আমরা পাবনা এই এলাকা যদি ধরি, এই কিন্তু এইখান থেকেই আপনার সেই রেলগুলো চলাচল করে। ব্রিজটি কিন্তু আসলে একমাত্র উপায় আপনার উত্তরবঙ্গের সাথে পাবনার সাথে কুষ্টিয়ার যে যোগাযোগ, যে মেলবন্ধন যেটা হয়েছে, সেই যোগাযোগ কিন্তু এইটাই। হার্ডিঞ্জ ব্রিজের আসলে দৈর্ঘ্য হচ্ছে 1.8 কিলোমিটার। আর এই যে আপনার এই ব্রিজটা আসলে নির্মাণকাল ছিল 1909 থেকে 1915 সাল পর্যন্ত। আসলে নির্মাণকাল বলতে যেটা বুঝায়, এই 9 থেকেই আপনার স্থাপনা শুরু হয়েছে কাজ এমন না, 9 থেকে কিন্তু একটা প্রজেক্ট ইনিশিয়েট হয়ে এটা আসলে কমপ্লিট হইতে আপনার 15 সাল পর্যন্ত চলে গিয়েছে। তো এই ব্রিজের আপনারা 1889 খ্রিস্টাব্দে তৎকালীন যে অবিভক্ত ভারতের যে সরকার ছিলেন, সে হচ্ছে আপনার এই উত্তরবঙ্গের সাথে কলকাতার যে যোগাযোগ, এই যোগাযোগ ব্যবস্থা উন্নতিকরণের জন্য আসলে একটা পদক্ষেপ নেয়। এই পদক্ষেপের একটা অংশ হিসাবে আপনার এই হার্ডিঞ্জ ব্রিজের আপনার মাথায় আসে তাদের। এই হার্ডিঞ্জ ব্রিজ মাথায় আসার পরে তৎকালীন যে আপনার ব্রিটিশ প্রকৌশলী ছিলেন স্যার রবার্ট গেজ, এই আসলে এই সেতুর নকশাটি তৈরি করেন। সে এই চ্যালেঞ্জটাও নেয়, এত সুন্দর একটা স্থাপনা তৈরি করার জন্য সে চ্যালেঞ্জ নেয়। পাশাপাশি এই তারই আসলে বড় অবদান, সেই ব্রিটিশদেরই বড় অবদান। এবং বর্তমানে যে রূপপুর যে পারমাণবিক কেন্দ্র যেটা আছে, সেই রূপপুর পারমাণবিক কেন্দ্র কিন্তু একদম হার্ডিঞ্জ ব্রিজের গা ঘেঁষেই কিন্তু আপনার এইখানে অবস্থিত। তো আমরা সেই হার্ডিঞ্জ ব্রিজের সেই পাশ ধরে যে আমতলা, যেখানে আপনার প্রথম যে ট্রেনের যে ইঞ্জিনটা যেখানে রাখা আছে, সেই ইঞ্জিনের বিবরণ দেখার জন্য আসলে আসছি। ট্রেনটা আসলে রাখা আছে এটা জানি, বাট এটা কি ধরনের এবং এটার ইতিহাস কি সেইটা জানার জন্যই বেসিক্যালি সেই আমতলার এখানে এসেছি, যেটা হচ্ছে আপনার এই যে বিভাগীয় রেলওয়ে ম্যানেজারের কার্যালয় এখানে, এবং এখানে আপনার বিভাগীয় পুলিশ সুপারের কার্যালয় আছে। তো আমরা ভিতরে যাচ্ছি সেই ট্রেনটা দেখার জন্য। তো সেই কালের সাক্ষী যেটা আপনার 14 ফেব্রুয়ারি আপনার 1898 সালে, যেটা রূপসা বাগেরহাটে প্রথম যেই ট্রেনটা আসলে চালু হয়েছিল ন্যারো গেজের, সেই ট্রেনটা ঠিক এইখানটায় রাখা আছে, যেটা হচ্ছে আপনার বিভাগীয় রেলওয়ের যে ম্যানেজার আছে আপনার পাকশি, ওনার অফিসের কার্যালয়ের ঠিক পিছন সাইডটায়, অফিসের কক্ষের পিছন সাইডটায়, বাট ঢুকতেই একদম হাতের বাম পাশে আমাদের চোখের সামনেই সেই ট্রেনটা এখন আছে। যে ট্রেনটা আসলে কালের সাক্ষী হিসাবে এখানে বলা আছে। এই এখানে আপনার সাইনবোর্ড দেওয়া আছে কালের সাক্ষী, 14 ফেব্রুয়ারি 1898 খ্রিস্টাব্দে রূপসা বাগেরহাট যে সেকশনের প্রথম চালু হয় সেই ন্যারো গেজের সেই ট্রেন, 2 ফুট 6 ইঞ্চি যে আপনার ট্রেন যেটা ছিল 2 ফিট 6 ইঞ্চি, পাশে যে ন্যারো গেজ, সেই ন্যারো গেজের সেই ট্রেনটা এখানে রাখা আছে।
ট্রেনটা যদি আমরা সেই সামনের দিক থেকে ট্রেনটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এই যে আমরা যদি সামনের দিক থেকে আপনার এই ট্রেনটা দেখি, এই সামনের দিক থেকে দেখলে এই যে এখানে এবং আরেকটা আপনার ঐতিহাসিক একটা নিদর্শন আছে। সেই ঐতিহাসিক নিদর্শনটা হলো আপনার 1971 সালে যে মহান স্বাধীনতা হয়েছিল, সেই যুদ্ধ চলাকালীন হার্ডিঞ্জ সেতু এলাকায় যে আপনার নিক্ষিপ্ত বোমার একটা অংশ এখানে সংরক্ষণ করা আছে। এই যে আমরা দেখতেছি এই যে সেই বোমার সেই অংশটা, এটা আসলে আমাদের মুক্তিযোদ্ধার যে মহান চেতনা, সেই চেতনার কিন্তু একটা সাক্ষী, যে আমরা যে আসলে কত ক্ষতিগ্রস্ত হয়েছিলাম সেই পাক হানাদার বাহিনী দ্বারা, সেটার একটা নিদর্শন এই রেলওয়ে কর্তৃপক্ষ এখানে আপনার সংরক্ষণ করে রেখেছে। এটার আসলে ইতিহাস আসলে বলবো কি, এরা ইতিহাস আসলে বলার কিছু নাই। আমরা এই হার্ডিঞ্জ ব্রিজ কিন্তু আমরা বই খাতায় পড়েছি, এবং এই যে রূপপুরের সেই বালিশ কর্মকাণ্ড কিন্তু আমরা মানে অনলাইন সোশ্যাল মিডিয়ায় অনেক দেখেছি, যার কারণে এই যে বালিশ আর হচ্ছে আপনার এই যে পর্দা কাহিনীর কারণে কিন্তু এই যে রূপপুরের যে বিদ্যুৎ কেন্দ্র আছে এটা কিন্তু আসলে সবার কাছে পরিচিত। এবং এটা যদি আপনি 4-5-এর ছেলে মেয়েকেও জিজ্ঞেস করেন, তারাও কিন্তু বলে দিবে যে এখানে সেই বালিশ কাণ্ড হয়েছিল, সেই পর্দার কাণ্ড হয়েছিল। তো যাই হোক, সেই বালিশ কাণ্ড পর্দার কাণ্ডর সাথে আসলে আমি মিলাচ্ছি না। তো আমরা যে অস্বাভাবিক সুন্দর যে স্থাপনা শিল্পটি আসলে মানে 1900-2000 মানে প্রায় অ্যারাউন্ড কত বছর আপনার 100 বছরের বেশি আর কি। হ্যাঁ, তো 100 বছরের বেশি পুরাতন যে স্থাপনা যেটা আছে, সেই স্থাপনা থেকে আমরা এখন আসলে বিদায় নিব। এখানে ইতিহাস যেগুলো আছে সেগুলো আসলে মানে নির্মাণ বা এটা কেন সৃষ্টি করা হয়েছিল সবগুলোই আমরা তুলে ধরার চেষ্টা করেছি। তো আমি যদি এক কথায় আবার একটু সামারি করি, এটা আসলে মানে এখন আমরা দেখতেছি, এটা আমরা বলতেছি, দেখতেছি, জানতেছি, এবং এটা মানে এইটার সুবিধা নিচ্ছি কীরকম, যে পাবনা এবং কুষ্টিয়া জেলার একটা সেতু বন্ধন, যেটা হচ্ছে রেল এইটার থেকে চলে, কারণ এটা দুইটা ব্রডগেজ, একটা থেকে যায় একটা থেকে আসে, ব্রডগেজ লাইন আছে। তো যাই হোক, এইটা আসলে সৃষ্টির উদ্দেশ্য কিন্তু ছিল ডিফারেন্ট উদ্দেশ্য। অবিভক্ত ভারত যখন ছিল, অবিভক্ত ভারতের মধ্যে আপনার আসাম, তারপরে নাগাল্যান্ড, হ্যাঁ, এই যে আপনার পশ্চিমবঙ্গ যেগুলো ছিল, এইগুলোর সাথে এই যে আমাদের এই বাংলাকে কানেক্টেড করার জন্য এইটা কিন্তু তৎকালীন সরকার আপনার করেছিলেন। তো তৎকালীন সরকার করে আমাদের কাছে 1915 সালে তখন এটা আমাদের উপহার দেওয়া হলো। এখন আমরা এটা সুবিধা ভোগ করতেছি। তো আমরা এখন এখান থেকে বিদায় নিব। আমরা গল্পের ছলে ছলে একদম শেষ দিকে চলে এসেছি। তো আমরা এখন এখান থেকে বিদায় নিব, এবং আপনাদের সবার প্রতি শুভকামনা রইল, সবার সুস্বাস্থ্য কামনা করতেছি, এবং দেখা হবে পরবর্তী কোনো নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাথে থাকবেন, যেভাবে সবসময় পাশে ছিলেন সেভাবে সবসময় পাশে থাকবেন, সাপোর্ট দিবেন, বিভিন্ন ধরনের পরামর্শ দিবেন, কৃপণতা করবেন না পরামর্শ দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।